তুমি আমাকে স্পর্শ করো না, আর তুমি এখান থেকে চলে যাও। আর যাওয়ার আগে একটা কথা শুনে যাও, এই গোল চিহ্নটা কোনো সাধারণ চিহ্ন নয়, এটা একমাত্র নাগরাজের শরীরেই থাকতে পারে। এই কথাটা শোনা মাত্রই আমার শরীর থরথর করে কাঁপতে থাকলো। আমার খুব ভয় লাগছিল। আমি বললাম, আপনি কি নিশ্চিত এই চিহ্নটা সাধারণ কোনো চিহ্ন নয়, আর এটা শুধু নাগরাজের শরীরে থাকতে পারে? ওই লোকটা বলল, হ্যাঁ, আমি 100% নিশ্চিত এই চিহ্নটা সাধারণ কোনো চিহ্ন নয়, এটা একমাত্র নাগরাজের শরীরেই থাকতে পারে। আমি ওখান থেকে চলে আসতে চাইলাম। আমি পেছনে ঘুরে হাঁটতে থাকলাম, আর এই লোকটা আমাকে পেছন থেকে ডাকলো আর বলল, আর একটা কথা শুনে যাও, এই চিহ্নটা যার শরীরে থাকবে সে শুধু নাগরাজ হবে না, সকল সাপ জাতি তাকে রাজা মানবে এবং তাকে অনুসরণ করবে। আমি ওখান থেকে বেরিয়ে এলাম। জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটছিলাম আর মনে মনে ভাবছিলাম, আমি কি তাহলে নাগরাজ? ওই লোকটা যা বললো তা কি সত্যি? জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটার সময় আমার খুব ভয় লাগছিল। আমার মনে হচ্ছে কেউ একজন আমাকে প্রতিনিয়ত ফলো করছে। জঙ্গলের চারপাশটা খুব শুনশান ছিল। গাছগুলোকে দেখে মনে হচ্ছে ওরা আমাকে গিলে খাবে। যাই হোক, আমি আস্তে আস্তে বাড়ি ফিরে এলাম আর এসেই আমার রুমে চলে গেলাম। মা আমার রুমের সামনে এসে আমাকে ডাকতে থাকলো, নাইয়ান, কিরে, ঘরের দরজা বন্ধ করলি কেন? আর কোথায় ছিলি তুই? বাইরে আয়, খাবার খেয়ে যা। আমি মাকে বললাম, মা, আমার খিদে নেই, আমাকে বিরক্ত করো না, একটু একা থাকতে দাও। মা চলে গেল। আমি আমার বিছানায় শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমার মনে পড়ল রানী নামের মেয়েটার কথা। ও আমাকে কেন বিয়ে করতে মানা করলো সেটা যে করেই হোক আমাকে জানতেই হবে। তাই আমি রানী নামের মেয়েটার বাড়িতে গেলাম আর গিয়ে ওই মেয়েটার বাবাকে জিজ্ঞাসা করলাম ওনার মেয়ে কোথায়। উনি বলল, রানী ভেতরে আছে। আমি উঠানে দাঁড়িয়ে রানীকে ডাক দিলাম, আর রানী বেরিয়ে এলে বললাম, একটু আড়ালে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি রানীকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে কেন বিয়ে করতে মানা করে দিলে? রানী প্রথমে মানা করলেও আমার জোরাজোরিতে সত্যিটা বলতে বাধ্য হলো। ও আমাকে জানালো, আমাকে ওর ভালোবাসার কথা জানানোর পর ও সরাসরি বাড়ি চলে আসে, আর মধ্যরাতে ওর ঘরে নাকি একটা কুচকুচে বড় কালো সাপ ঢোকে আর তার লেজের সাহায্যে ওর গলাটা চেপে ধরে। আর সাপটা নাকি মেয়ের কণ্ঠে কথা বলেছে, নাইয়ানকে বিয়ে করার চিন্তা মাথা থেকে দূর করে দে, নয়তো তোকে মরতে হবে। আমি বুঝতে পারলাম এটা ওই সাপটাই যে আমার পেছনে পড়ে আছে। রানী আরও বলল, তোমার ধারের কাছে নাকি কোনো মেয়েকেও চাপতে দেবে না। আমি রানীর কথা শুনে রীতিমতো অবাক। এই মেয়েটা আবার কে? এতদিন শুধু আমি নিজেকে নিয়ে ভাবতাম, এখন এই মেয়েটাকে কেউ নিয়ে ভাবতে হবে? আমার আর কিছু ভালো লাগছে না, আমি আর কিছু ভাবতে পারছি না। আমার মাথা কাজ করছিল না, আমি কি করব। আমি মাথাটা নিচু করে রানীদের বাসা থেকে চলে আসলাম। আমি বাসায় চলে এলাম। আসতে মা জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলে বাবা? আমি মায়ের দিকে তাকালাম আর মনে মনে ভাবলাম, ইনি কি সত্যি আমার মা? আর এই মুহূর্তে আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম না যে আমি সত্যি কি ওনার ছেলে, আর উনি কি আমার আসল মা? হয়তো এই কথাগুলো শুনে উনি কষ্ট পাবে। তাই আমি একটু মৃদু হেসে বললাম, কোথা না মা, এই একটু ঘুরতে বেরিয়েছিলাম আর কি। মা আর কিছু জিজ্ঞাসা করলো না, আর কিছু বললও না। আমি আমার রুমে চলে আসলাম। পরের দিন সকালবেলার কথা, আমি আমার রুমে শুয়েছিলাম। হঠাৎ আমার রুমে আমার বোন রুহি এলো আর বলল, ভাইয়া, সাপুরি এসেছে, সাপ খেলা দেখাবে, কিছু টাকা দে না। বোনটাকে খুব ভালোবাসি, তাই আর মানা করলাম না। বললাম, প্যান্টের পকেটে আছে, নিয়ে যা। রুহি প্যান্টের পকেট থেকে টাকা নিয়ে চলে গেল। আমি শুয়েই ছিলাম। হঠাৎ আমার কানে বিনের আওয়াজ এলো আর আমার মাথা ঘুরতে থাকলো। ওই বিনের শব্দ যতই জোরে হতে থাকলো, আমার মাথার যন্ত্রণার পরিমাণ বাড়তে থাকলো। একসময় আমি আর সহ্য করে উঠতে পারছিলাম না, তাই আমি বাইরে বেরিয়ে এলাম আর সাপুরের হাত থেকে বিনটা কেড়ে নিয়ে ঘরের চালের উপর দিয়ে বাইরে ছুঁড়ে মারলাম আর বললাম, বন্ধ করুন এসব, আমি আর সহ্য করতে পারছি না। আমার কথা শুনে সাপুরি সহ আমার বোন আর ওখানে থাকা সবাই খুব অবাক হলো। সাপুরি তো শুধু আমার চারপাশ থেকে ঘুরে ঘুরে আমাকে দেখছিল। আমি সাপুরিকে বললাম, আপনি এখান থেকে চলে যান, আর কখনো এসব নিয়ে এই বাড়িতে প্রবেশ করার চেষ্টা করবেন না। সাপুরি আমার কথা শুনে খুব অবাক হলো আর বলল, ঠিক আছে, চলে যাচ্ছি। তার পরের দিন রাতের ঘটনা। আজ আমাবস্যা। আমি আমার রুমে শুয়েছিলাম আর মধ্যরাতে আমার ঘুম ভেঙে গেল, আর আমি অনুভব করলাম আমার সমস্ত শরীর ব্যথা করছে। ব্যথার যন্ত্রণাটা এতটা কষ্টকর ছিল যে আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম। আর এবার আমি খেয়াল করলাম আমার সমস্ত শরীর নীল হয়ে গেল, আর আস্তে আস্তে আমার শরীর সাপের শরীরের মতো আকৃতি হতে থাকলো। আর এদিকে মা আমার চিৎকারের আওয়াজ শুনে দৌড়ে আমার রুমের সামনে চলে এলো আর আমাকে ডাকতে থাকলো, বাবা।